এরকম বেশি হয় যে আপনার পায়ে কমজোরি হতে পারে, পায়ে প্যারালাইসিস হতে তো পারে। এই হাড়ের জন্য, হাড্ডির জন্য কি ফুডটা সব থেকে ভালো? জয়েন্ট রিপ্লেসমেন্ট করছি, আমরা স্পাইন সার্জারি করছি, স্কোলিওসিস সার্জারি। বেসিক্যালি এগুলোর জন্য বেস্ট হচ্ছে ফিজিওথেরাপি, এক্সারসাইজ। ফিজিওথেরাপি এন্ড এক্সারসাইজ। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আরেকটা স্বাস্থ্য চর্চার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের স্টুডিওতে গুয়াহাটির অ্যাপোলো হাসপাতাল থেকে একজন স্পেশালিস্ট ডাক্তার এসছেন, ডক্টর জয়দীপ ঘোষ। উনি হচ্ছেন অর্থোপেডিক অ্যান্ড স্পাইন সার্জন। বহু বছরের উনার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্বন্ধে আমরা কথা বলবো। অনেক মানুষের হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেই সকল সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেন সেই সকল সমস্যাগুলো হয়, তার থেকে বাঁচার জন্য কি করতে লাগবে, এবং যারা সমস্যায় ভুগছেন ওনারা কিভাবে, কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট পাবেন, সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের স্টুডিওতে আমরা স্বাগত জানাই ডক্টর জয়দীপ ঘোষ স্যারকে। স্যার নমস্কার। নমস্কার। নমস্কার স্যার। সব শিলচরবাসীকে আর এই বরাকের মানে যারা আছে প্লাস ত্রিপুরার লোকে আমাদের নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। তো স্যার, আপনি তো অ্যাপোলো হাসপাতাল থেকে এসছেন, গুয়াহাটি। হ্যাঁ, গুয়াহাটি অ্যাপোলো হাসপাতাল। তো স্যার, আপনার যেহেতু আপনি অর্থোপেডিক অ্যান্ড স্পাইন সার্জন, কত বছর ধরে আপনি এই ডাক্তারি পেশায় আছেন? আমি আছি এখন 23 বছর। 23 ইয়ার্স। আচ্ছা। তো অ্যাপোলো হাসপাতাল আপনি কতদিন ধরে আপনি? আমি অ্যাপোলো হসপিটাল 7 বছর ধরে কাজ করছি। তার আগে আমি গুয়াহাটিতে আরেকটা হসপিটালে কাজ করতাম 2 বছর। তার আগে আমি আরও আসামের নানান জায়গাতে কাজ করেছি। তার আগে আমি দিল্লিতে ছিলাম, কলকাতাতে ছিলাম, আচ্ছা, আবার দিল্লিতে ছিলাম তার আগে। তবে এরকম করে আর আমার ট্রেনিং হয়েছে আমার গুয়াহাটিতে। আচ্ছা। আর গুয়াহাটিতে এমবিবিএস আর এমএস আর সুপার স্পেশালিটি ট্রেনিং যেটা এফএনবি, ওটা দিল্লিতে গঙ্গারাম হসপিটালে হয়েছে। এটা আপনি করেছেন? আচ্ছা। তো আপনি সুপার স্পেশালিস্ট ডাক্তার, তার মানে এরকম একটা স্পাইনে তো আমি সুপার স্পেশালিস্ট। ওকে, গ্রেট। তো স্পাইনে উনি সুপার স্পেশালিস্ট, দর্শকবৃন্দ। তো স্যার, আপনি যে এই ফিল্ডে আছেন, আপনি তো সার্জারি করেন। হ্যাঁ, আমি সার্জারি করি। এখন অবধি আপনি কতটার মতো সার্জারি করেছেন? আমার প্রায় অলমোস্ট 9000 সার্জারি হয়েছে। ও মাই গডনেস। এগুলো কি সাকসেসফুল সার্জারি? কেউ এরকম বলতে পারবে না। নো ওয়ান উইল গিভ 100%। যদি কেউ বলে যে অল হিজ সার্জারিজ আর 100% ওকে, আইদার হি ইজ লাইং অর হি হ্যাজ নট ডান এনি সার্জারি। তো সার্জারি করলে একটু কমপ্লিকেশন হবেই, কিন্তু সেটা কমপ্লিকেশনটা নিয়ে চলা, হ্যাঁ, আপনাদের সাথে যে ডাক্তার আছে উনি বসে কথা বলবে এভরিথিং। হ্যাঁ, সো যদি আপনারা কোনো পেশেন্টরা যান, কোনো সার্জন বলে একদম কালকের থেকে হাঁটবেন, নো কমপ্লিকেশন, এই হবে, বি কেয়ারফুল ফ্রম দোজ ডক্টরস। আচ্ছা। বিকজ সার্জারি ইজ সাচ এ কমপ্লিকেটেড থিং। এটা এত কমপ্লিকেটেড, এত জিনিস থাকে। আর একই ট্রিটমেন্ট একজনের করলে অনেক ভালো রেজাল্ট হতে পারে, একই ট্রিটমেন্ট সেম জিনিস একটা সিমিলার মানুষকে করলে আলাদা রেজাল্ট হতে পারে। তো এভরিথিং হ্যাজ টু বি মানে ফাইন টিউন করে করতে হয়। সো তো আপনি স্পাইন সার্জারি করেছেন অনেকগুলা? আমি মানে অর্থোপেডিক অ্যান্ড স্পাইন সার্জারি। তো স্পাইন সার্জারিটার উপরে আমার মানে বিশারদ করা বলে, আমি তো একটা মানে অত বড় লোক নই স্টিল। হ্যাঁ, আমি স্পাইনটা একটু ভালো করেই দেখি। আচ্ছা আচ্ছা, স্পাইনটাই আপনি দেখেন। দর্শক, তো উনি গুয়াহাটি থেকে এসেছেন, গুয়াহাটির অ্যাপোলো হাসপাতাল থেকে, যেখানে উনি রেগুলার সেই চিকিৎসাগুলা করান। জয়েন্ট পেইন সম্বন্ধে অনেক মানুষের একটা এখন সাধারণত দেখা যায়, জেনারেল যারা মানুষ, আর খুব কম বয়স থেকেও সেটা দেখা যায়, জয়েন্ট পেইন যেটা হয়, সেইগুলো হওয়ার কারণটা কি? কিসের কারণে সেই জয়েন্ট পেইনগুলো? দেখুন, জয়েন্ট পেইনের অনেক কারণ আছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি কমন কারণ হচ্ছে সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অর্থাৎ আপনার জয়েন্টটা যেটা এসে লুব্রিকেটিং লেয়ারটা আছে সেটা খারাপ পড়ে যায়। আচ্ছা। এখন কেন এত বেশি দেখা যাচ্ছে, একটা হচ্ছে যেটা মানে লাইফস্টাইল। সেই লাইফস্টাইলে হচ্ছে কি বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যায় না, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলেও উনি গিয়ে জিমে করবেন, কিন্তু নর্মাল ধরেন একজন অফিসে বসলে ও 5-6 ঘন্টা তো বসে থাকতে হয় না। ও জিমে গেলে সেই বসে থাকাটার মানে সে কম্পেনসেট অত একটা হয় না। আচ্ছা। তারপর সেকেন্ড হচ্ছে আপনার প্রপার নিউট্রিশন। অর্থাৎ আগে যেটা কোয়ালিটি নিউট্রিশন পাওয়া যেত, এখন সার দিয়ে, পেস্টিসাইড দিয়ে আর হরমোন দিয়ে বাড়ানো জিনিসের অত রকম মানে সেই কোয়ালিটি থাকে না, যেটা গ্রামে ওখানেই, হ্যাঁ, মানে গোবর দিয়ে যেগুলো বানানো ফসল হতো, ওটাকে নিয়ে টুকিয়ে
নেক্সট ডে রান্না হতো, তো সেটা হয় না। তারপর আরেকটা যেটা হচ্ছে, যেটা আপনি শিলচরে দেখতে পারেন, গুয়াহাটিতে দেখতে পারেন, যে হাই রাইজ বিল্ডিং উইদাউট এনি এক্সপোজার টু সান। হ্যাঁ, সানের এক্সপোজার খুবই দরকার, ওটা ভিটামিন ডি। সান ইজ দ্য মানে যেটা বলে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট এনার্জি সোর্স এই পৃথিবী, মানে ওটাই একটাই সোর্স। তো সান এক্সপোজার খুবই দরকার। এক্সেসিভ সান এক্সপোজারও একটু প্রবলেম থাকে, কিন্তু এডুকেট সান এরকম বাড়িতে, হ্যাঁ, মানে যেগুলি ফ্ল্যাট থাকে সেইগুলোতে সান এক্সপোজার কম হয়, সেই মানুষগুলারই এরকম সমস্যা। প্লাস সেকেন্ড থিং হচ্ছে, যখন গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাচ্ছে, তো আপনার যেটা লো টেম্পারেচার গুড কোয়ালিটি সান রেজ সেটা পান না। এখন গেলে আইদার খুব বেশি তীব্র গরম হবে যেখানে আপনি থাকতে পারবেন না, তো তার জন্য আপনি নিজেকে প্রোটেক্ট করে তো আপনি সানের এক্সপোজার হবে না। তো সানের সাথে হিটও আসে, হিটটা খারাপ, কিন্তু সানলাইটটা পার্টিকুলারলি সকাল দিকে বেশি হয়, এটা ভালো। হ্যাঁ ভালো। আর এটা দেখা গেছে যদি যারা মানে কৃষক ভালো ভিটামিন ডি থাকে তাদের, না হ্যাঁ, যারা বাইরে কাজ করে ভালো থাকে, যারা ইনডোর কাজ করে, আর আজকাল সব অফিসের কাজ তো ইনডোর হবে, ভিটামিন এসির ভিতরে থাকি, তো ওটার জন্য কি হয়, বোনসগুলো উইক হয়, জয়েন্টসগুলো বেশি অস্টিওপোরোসিস হয়, বেশি করে অস্টিওআর্থ্রাইটিস হয়, আর তার জন্য এরকম এই প্রবলেম থাকে। তো আমি যেটা শুনেছিলাম, আমি জানি না স্যার আমি রাইট অর রং, অস্টিওপোরোসিস মানে যে হাড়গুলো থাকে সেগুলো ছিদ্র হয়, এরকম কি? মানে ছিদ্র মানে আপনি মানে কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। এখন ধরুন আপনার বাড়ির ছাদ ঢালাই করবেন, তার কি হবে, আপনি যদি মানে তার যদি সিমেন্ট লাগবে, রড লাগবে, বালি লাগবে, পাথর লাগবে, জল লাগবে, প্রপার ফর্মা লাগবে, তারপরে গিয়ে প্রপার আপনার হাড় তৈরি হবে। এইদিকে যদি আপনার সিমেন্টটাকে কনসিডার করেন ক্যালসিয়াম, আপনি খালি ক্যালসিয়াম দিলে হবে না, হ্যাঁ, সব কিছুই লাগবে। তো সেই কোয়ালিটিটা ডিগ্রেড হয়েছে, ঘুন খাওয়া ধরা মতন, যেরকম কাঠ, এরকম ঘুন খাওয়া কাঠের মতো। তো ওটা আরো অনেক ইসে আছে, ওটা কোয়ালিটি অনেক ডিগ্রেড হয়ে যায়, আর বোনটা উইক হয়ে যায়। তার বোনটা বেসিক্যালি উইক হয়ে যায় বোথ কেমিক্যালি এন্ড স্ট্রাকচারালি। স্ট্রাকচার মানে কি একটা ওয়েভ ফর্ম থাকে, তো সেই ওয়েভ ফর্মটা ডিসওরিয়েন্ট হয়ে যায়। হ্যাঁ, তো এইটা একটা ইসে, এটা মানে একটা ন্যাচারাল প্রসেস। দেখুন মানে উপরওয়ালা যখন শরীরটা বানিয়েছে, ওটা বানিয়েছে ছোটবেলা থেকে গিয়ে, হ্যাঁ, মানে আপনার 22-23 বছর অবধি একটা পিক পা, তারপরে গিয়ে আবার আস্তে আস্তে ডিক্লাইন হতে থাকে 70 বছর। ফিমেলসের সেই ডিক্লাইনটা একটু বেশি হয়, কিন্তু যখন মেনোপজ হয়, অর্থাৎ মাসিকটা যখন বন্ধ হয়, তখন তারপর থেকে বোনের কোয়ালিটি, হরমোন চেঞ্জ হয়, বোনের কোয়ালিটিটা অনেকটাই ডিটোরিয়েট করে, তাদের বেশি সমস্যা হয়, তাদের বেশি সমস্যা দেখা যায়। আচ্ছা আচ্ছা। তো মহিলাদের মেনোপজ হওয়ার পরে, মাসিকটা বন্ধ হওয়ার পরে ওনাদের এই হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা ওনারা ভোগে। আমরা দেখি মহিলাদের বেশিরভাগই জয়েন্ট পেইনটা হয়, আপনাদের এই ব্যাক পেইন যেটা, এটাও থাকে না? হিপ আছে, স্পাইনের জন্য ব্যাক পেইন আছে। আর দেখুন, এই জয়েন্ট পেইনের একটা কারণ তো হচ্ছে এটা, আরো অনেক ধরনের কারণ থাকতে পারে। হ্যাঁ, ধরেন কারো অ্যাক্সিডেন্ট হলো, জয়েন্টটা ভালো করে মানে রিকনস্ট্রাকশন হলো না, তার জন্য হবে। তারপরে ধরেন কারো এখন একটা যেটা প্রমিনেন্ট জিনিস যেটা বলা হয় সেটা রিউমেটিক ডিজিজেস, অর্থাৎ আর্থ্রাইটিস। হ্যাঁ, এটা কি হয়, যেমন আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা আছে আপনার, ধরেন করোনা ভাইরাসটা আসলো, ওটাকে বডিটা মারতে চেষ্টা করবে, এটা একটা ন্যাচারাল প্রসেস থাকে প্রত্যেক বডির। আর যখন সেই প্রসেসটা বডির মানে জীবাণু না মেরে বডির নিজের পার্টসকে মারতে আরম্ভ করে, তখন বলে সেটাকে বলে অটো ইমিউনিটি। সেই আর্থ্রাইটিস অনেক কিছু অটো ইমিউনিটি দিয়ে তৈরি হয়। তো সেই এখন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেই মানে ব্যাকটেরিয়া সেক্টর না মানে আপনার জয়েন্টটাকে নষ্ট করে, তো তার জন্য একটা জয়েন্ট পেইন। আর এটা সিগনিফিকেন্ট নাম্বার আছে, এরকম মাইনর আর্থ্রাইটিস অনেক আছে। মানে একটা তো রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা হ্যাঁ মানে হাই এসও টাইটাল লিঙ্কড আর্থ্রাইটিস আছে। আপনার ইউরিক অ্যাসিড বাড়লেও হতে পারে, আপনার মানে সেরোনেগেটিভ স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি হতে পারে, আপনার HLA-B27 লিঙ্ক স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি। তো টেকনিক্যালি কথাগুলি বললাম, কিন্তু অনেক টাইপ আছে। আর এই আর্থ্রাইটিসের মেইন প্রবলেম হচ্ছে দুটো। একটা হচ্ছে তার ডায়াগনোসিস, অর্থাৎ সেই সাব টাইপে পেয়ে গিয়ে, হ্যাঁ, সেটাকে যদি ডিটেক্ট না করা হয় তো মুশকিল। ডিটেক্ট করতে প্রচুর খরচা, প্রচুর মাথা ঘামানো হয়, মানে এত ইজি না। তো একটা কস্টলি হয়, তারপরে কোনো সময় একটা জিনিস করে না হতে পারে, অনেক কিছু এরকম করে 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 করে। হ্যাঁ, আর একটা আছে অ্যাসিলি লিঙ্কড আর্থ্রাইটিস। তো এগুলো করে করে গিয়ে পাওয়া যায়, যখন পাওয়া যায় তো যদি প্রপার ট্রিটমেন্ট পায় দে উইল গেট বেটার।
আরেকটা প্রবলেম হচ্ছে এগুলো আর্থ্রাইটিসে হচ্ছে কি পেশেন্টরা লম্বা ওষুধ খায় না। আপনাকে 2 বছর 3 বছর না, আপনাকে 20 বছর হতে পারে ওষুধ খেতে হতে পারে, যেরকম ডায়াবেটিস লাইফস্টাইল ডিজিজের মতো, লাইফস্টাইল ডিজিজ মতো এরকম খেতে হবে। তো সে তো পেশেন্ট তো জেনারেলি খায় না, ওরা 6 মাস খেলো, ওদের ভালো হলো, তারপর চলে গেল, আর ইমিডিয়েটলি ওষুধ বন্ধ করার পরেও ফ্লেয়ার আপটা হয় না। ফ্লেয়ার আপটা হতে পারে 3-4 মাস পরে। যখন ফ্লেয়ার আপ হয় তখন যেটা কন্ডিশনে আসে সেই এখন আবার সেই ওষুধে কাজ করবে না। আর এখন ওষুধও মানে অনেক ভালো ভালো কোয়ালিটি এসছে, কিন্তু ভালো ভালো কোয়ালিটি হলে সেই দামও ওরকম বেড়েছে। এখন যেটা আপনার মানে যেটা মলিকুলার মেডিসিন, অর্থাৎ এখন হচ্ছে কি সব কিছু মানে অনেক কিছু যেরকম মানে অ্যান্টিবডি লিঙ্কড ওষুধ মানে ভায়ালে পাওয়া যায়, প্রচুর দাম হয়। একটা হতে পারে আপনার 20,000 থেকে একটা ভায়াল, 8,000 থেকে 20,000 এরকম ভায়াল। তো ওই মেডিসিনগুলো মানে রেভলিউশনাইজ করে দিয়েছে। আচ্ছা, ইভেন অস্টিওপোরোসিস, ইভেন আপনার আর্থ্রাইটিসে। হ্যাঁ, তো সেইগুলোতে গিয়ে মানে যেই মানে প্রোটিনটা প্রবলেম করে সেই প্রোটিনটাকে সে ব্লক করে, একদম টার্গেটেড ট্রিটমেন্ট হয়। আচ্ছা, তো এখন সেই ট্রিটমেন্টের দাম অনেক বেড়ে গেছে, এখন সাধারণ লোকের করাটা খুব মুশকিল। তো আমরা যেই আমার আর্থ্রাইটিস পেশেন্ট যাদের রিউমেটিক আর্থ্রাইটিসে ভুগে, একটাই রিকোয়েস্ট হবে, যদি আপনার ডাক্তার না বলে তত পর্যন্ত আপনি ওষুধ বন্ধ করবেন না। আচ্ছা, যত সময় ডাক্তার না বলে। হ্যাঁ, যেই চেঞ্জ করতে হবে সেই ডাক্তার করবে। আপনার হতে পারে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী বলবে যে এতদিন ওষুধ খেয়ে যাচ্ছিস, কি হচ্ছে, কিন্তু বন্ধ করতে হলে গো ব্যাক টু ইয়োর ডক্টর অ্যান্ড ও বলবে। ঠিক আছে, তো এইগুলা থেকে বাঁচার জন্য কি করতে লাগবে? দেখুন, একটা তো হচ্ছে যেটা অস্টিওআর্থ্রাইটিসে বাঁচার জন্য সেই জিনিস আপনার অ্যাক্টিভিটিটা মডিফাই করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এক জায়গায় বসে থাকা, অফিসে বসে থাকা সেটা খারাপ। আপনাকে একটু ঘুরে করতে হবে, হাঁটাহাঁটি করা, খুব এক্সেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো আর আস্তে আস্তে গ্রেডেড, কোনো সময় জিমে যাচ্ছেন যদি আস্তে আস্তে গ্রেডেড এক্সারসাইজ করবেন, খাওয়া দাওয়া ভালো রাখবেন, সান এক্সপোজার করবেন। হ্যাঁ, আজকাল একটু বয়স হলে আপনাকে ক্যালসিয়াম দিতে পারে, ভিটামিন ডি আর অন্য ওষুধ আছে সেই দিতে পারে, সেটা। হ্যাঁ, তো সেগুলো করে একটু মানে কন্ট্রোল করা যায় সেটা। যাদের ধরেন রিউমেটিক যেটা অটোইমিউন আর্থ্রাইটিস যেটা আছে সেটার থেকে মানে কি হয়, আমি একটাই বলবো যে প্রথম ডায়াগনোসিস অ্যাজ কুইক অ্যাজ পসিবল অ্যান্ড অ্যাজ কুইক অ্যাজ ট্রিটমেন্ট। যদি তাড়াতাড়ি ডায়াগনোসিস হয়, তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়, ওদের রেজাল্ট ভালো হয়। যদি ওরা ডিলে করে তখন রেজাল্ট। এটা সিম্পটমটা কি আপনি যেটা বললেন? এটা আলাদা আলাদা আলাদা। আপনার হচ্ছে যেমন রিউমেটিক আর্থ্রাইটিস হতে পারে, হ্যাঁ, মানে রিউমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে আপনার জয়েন্টসে পেইন সকালবেলা, বেশিরভাগ মহিলাদের হতে পারে আপনার। আর মহিলাদের দেখা যায় আফটার প্রেগনেন্সি, বাচ্চা হয়ে গেছে, বাচ্চার দুধ খাওয়াচ্ছে 6 মাস পরে ওদের জয়েন্টসে পেইন স্টার্ট হলো, হাতে স্টিফনেস হলো, সকালবেলা মানে ধরুন 20 মিনিট মতন লাগে একটু হাঁটাচলা করতে, তারপর দেখলো যে মাল্টিপল আঁঠুতেও ব্যথা হলো, দুটোই আঁঠু ব্যথা, এরকম হবে। হতে পারে স্কিনের তলে কোনো নডুলস ফর্মেশন হবে, ওরকম অনেক আছে আলাদা আলাদা সিম্পটম। আলাদা একটা আছে যে ধরুন অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস, সেটার মধ্যে আপনার জয়েন্টটা স্টিফ হয়ে যাবে, একদম রাজহাড়টা মুভমেন্ট করা যায় না। বাকি জয়েন্টসে ব্যথা থাকবে কিন্তু রাজহাড় মুভমেন্ট করা যায় না। বেশিরভাগ পাওয়া যায় জেন্টসে, ফিমেলসের জায়গায়। ঠিক আছে, পাওয়া যায় ধরুন 17 থেকে 30 বছর অবধি, এই টাইমে। হ্যাঁ, ওদের সাথে হতে পারে চোখের অ্যালার্জি হতে পারে, কোনো সময় স্কিনের প্রবলেম হতে পারে, সোরিয়াসিস থাকতে পারে। এইগুলো সিম্পটম, এইগুলো মানে সেই একটা ভাস্ট একটা মানে জিনিস আছে। এগুলো তো টেস্টের পরে বোঝা যাবে, টেস্ট, ক্লিনিক্যাল টেস্ট সব কিছু মিলে এগুলা একজন এক্সপার্ট ডাক্তারের কাছে গেলে এটা করা হয়। তো এটা বেসিক্যালি কারা ট্রিট করে, একজন হচ্ছে অর্থোপেডিক সার্জনরা ট্রিট করে, আর আছে মেডিসিন স্পেশালিস্ট, আর আছে রিউমেটোলজিস্ট, এই তিনজনরা ট্রিটমেন্ট করে। এখন আমরা এটা জয়েন্ট পেনটা জানলাম দর্শকবৃন্দ, এখন আমরা সেই লো ব্যাক অ্যান্ড স্লিপ ডিস্ক প্রবলেম সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই স্লিপ ডিস্ক প্রবলেম আমাদেরও স্পেশালি আমারও এরকম মনে হচ্ছে, জানি না,
তো এই লো ব্যাক পেইন এবং স্লিপ ডিস্ক প্রবলেমটা এটা কেন হয় স্যার? দেখুন, আমাদের হাড়, হ্যাঁ, হাড় থাকে, হাড় মানে রাজহাড়ের হাড় থাকে, হাড়ের মধ্যে থাকে আপনার ডিস্ক। ডিস্কটা হচ্ছে সফট একটা জিনিস, হ্যাঁ, যেটার জন্য একটু মুভমেন্ট পসিবল। নাহলে যদি আমাদের রাজহাড়ে কোনো সেরকম মুভমেন্ট করার জিনিস থাকতো না, তো আমরা না আগে ঝুঁকতে পারতাম, কেউ পিছনে ডাকলে আমরা না পিছনে দেখতে পারতাম। তো দ্যাট ইজ এ নেসেসারি। কিন্তু সেটার উপর অনেক প্রেশার মানে আসে, মেকানিক্যাল প্রেশার হয়, বসে আছেন অনেক টাইম বা কোনো ভারী জিনিস উঠালেন, তো সেই ডিস্কের উপর প্রেশার। ডিস্কটা হচ্ছে টায়ারের মতন, বাইরে থাকে একটা লেয়ার ফাইবারসের, আর ভিতরে থাকে টায়ারে থাকে হাওয়া, এখানে থাকে একটা জেলি মতন জিনিস, জেলি। তো সেই জেলিটা হয় কোনো সময় বেরিয়ে আসে, জেনারেলি সেইটা পিছন দিকে বেরিয়ে আসে যেখানে নার্ভগুলো থাকে। আর জেলি জিনিসটা হচ্ছে নার্ভের উপরে দুইটা অ্যাকশন করে, একটা হচ্ছে ফিজিক্যাল, তার উপরে একটা কোনো নার্ভের উপরে ফিজিক্যালি টাচ হলে সেটা নার্ভে আঘাত পায়, প্লাস যে কেমিক্যালটা তৈরি যেটা বাড়ায় সেটা নার্ভের জন্য টক্সিক, ওখানে রিয়াকশন করে, তার জন্য ব্যথা। এখন নার্ভটা হচ্ছে স্পাইনের মধ্যে হলে আপনার হচ্ছে, তো আপনার ব্যথা আপনার সামনের দিকে আসতে পারে, পিছন দিকে, হ্যাঁ, কোমরে গিয়ে আপনার পায়ে চলে আসতে পারে। কারণ এরকম বেশি হয় যে আপনার পায়ে কমজোরি হতে পারে, পায়ে প্যারালাইসিস হতে পারে, বা ইভেন পেচ্ছাপ, হ্যাঁ, বা পায়খানা বন্ধ হয়ে যেতে পারে। তো এটার একটা ওয়াইড স্পেকট্রাম আছে। একটা সিম্পল ডিস্ক যেখানে কোনো প্রবলেম নাই, ন্যাচারালি ওটা ঠিক হওয়ার থেকে আমার করে একটা মানে একটা সিভিয়ার কন্ডিশন, হ্যাঁ, সেখানে ওর পেচ্ছাপ, পায়খানা, আর ইভেন লিঙ্গর ফাংশন যেটা সেক্স, হ্যাঁ, ওটা মানে ইরেকশন মিলসে, ওটাও প্রবলেম হতে পারে। ওকে ওকে। তো এটাতে মানে সেই ডিস্কটা আপনাদের নার্ভের উপরে চাপ দেয়? হ্যাঁ, নার্ভের চাপ দেয়। তার দুইটা প্রবলেম হয়, নার্ভের উপরে ফিজিক্যাল চাপ, এটা কিছু একটা ধরেন আপনার হাতের মধ্যে এখানে, হ্যাঁ, কোনো হাতের মধ্যে প্রেশার পড়লে হাতটা ঝিনঝিন করবে না, ওটা একটা। প্লাস সেই যেটা কেমিক্যাল আছে যেটা নার্ভেতে মানে ডিস্কেতে পারে, সেটা টক্সিক নার্ভের জন্য। ওখানে ধরেন মানে এটা নার্ভে লাগলে ওখানে রিয়াকশন হয়, ওকে, নার্ভটা ফুলে যায়, নার্ভটা লাল হয়ে যায়, ঠিক আছে, নার্ভটা মানে ইসে হয়ে যায়, তার সাথে রক্ত চলাচল ওখানে আসে, ব্লাড ভেসেলগুলো বেড়ে যায়, সব মিলে। তো বেসিক্যালি ওখানে জিনিসটা প্রবলেমটা হচ্ছে। আর যেই নার্ভটা যেখানে চলে যাবে, হ্যাঁ, আপনার যেই দিকে চলে যাবে সেই জায়গায় আপনার ব্যথা পাবে। এখন ধরেন আপনার টেলিফোন লাইন আপনার, হ্যাঁ, শ্রীকোনা থেকে আসছে, হ্যাঁ, শিলং থেকে আসছে, শ্রীকোনা থেকে শিলচর পড়ে। আর শিলং থেকে আসার লাইনটা যদি আপনি শ্রীকোনাতে কেটে দেবেন, কি হবে, শ্রীকোনার থেকে এখানে পুরো আপনার ঝিঝি হবে না, সিমিলার। যেখান থেকে ওটা ব্লক হবে, তার যেটা ফাংশন আছে সেখানে আপনি প্রবলেম পাবেন। ওকে, এটাকে স্লিপ ডিস্ক প্রবলেম বলে বেসিক্যালি, এটা স্লিপ ডিস্ক। আচ্ছা। তো আরেকটা ধরেন, এখন আমি আমারটা বলি, আমার বিগত কয়েকদিন ধরে আমার যে রাজহাড়, যেটা আমি একটু সময় বসে যদি কাজ করি আমার ব্যথা করা শুরু করে, এটা কি হতে পারে? আপনার ব্যথা কোথায় করে? পিছনের হাড়টাতে, এই মাঝে। হ্যাঁ, মাঝে। আর তারপরে আপনার ব্যথাতে কোনো সামনে বা পিছনে এরকম কিছু নেই, শুধু সেই হাড়টাতে। তো এইটা যেটা হয়, এটা হচ্ছে, হ্যাঁ, ডিজেনারেটিভ ডিসঅর্ডার। অর্থাৎ কি হয়, ডিস্কটা মানে সেই স্লিপ ডিস্ক হওয়ার আগেও একটু তার যেটা বললাম না জেলি থাকে, জেলিটা ড্রাই আপ হতে আরম্ভ করে, তার যেটা কেমিক্যাল কন্টেন্ট আছে সেটা চেঞ্জ হয়ে যায়। এখন চেঞ্জ হয়ে গেলে তখন মানে কি হয়, ওটা মানে একটু ডিস্কের মধ্যে নার্ভগুলি ঢুকতে আরম্ভ করে, আর তখন এটা পেইনটা স্টার্ট হয়। তো বেসিক্যালি এগুলোর জন্য বেস্ট হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড পশ্চার মেনটেনেন্স। আচ্ছা, এরকম করে স্ট্রেট মানে যেটা মানে আপনার কমফোর্ট ফিল করতে হবে, হ্যাঁ, এরকম আপনি ইরেক্ট হয়ে যে আপনি আনকমফোর্টেবল হবেন সেটা না, ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল এট দ্যাট ইরেক্ট পজিশন। হ্যাঁ, আপনার ব্যাগের মধ্যে এই যে যেরকম এরকম, হ্যাঁ, গোলাকার একটা জিনিস নিতে পারেন, ঠিক আছে। আপনি ধরেন ডেস্কে কাজ করছেন, তো আপনি একটা পায়ের ফুটরেস্ট নিতে পারেন, আপনার ইনক্লাইন প্লেন নিতে পারেন। আপনি যদি ওয়ার্ক স্টেশনে কাজ করেন বা এসে, তো বেসিক্যালি হচ্ছে কি আপনার চোখের লেভেল থেকে একটু নিচে, বেসিক্যালি আমরা যদি গেজটা না একটু 10 ডিগ্রি ডাউন থাকে ওরকম, তো এটা করলে যেহেতু আপনার ঘাড়টা বেশি মুভমেন্ট করতে হয় না। কারণ ঘাড়টা কেন, সব পুরো স্পাইনের সাথে লিঙ্ক, আপনার ঘাড়টা বেশি মুভমেন্ট করলে, ঘাড়টা খালি মুভমেন্ট হয় না, পুরো স্পাইনটা মুভ করে টু ব্যালেন্স ইটসেলফ, সো ইউ উইল হ্যাভ প্রবলেম। তো আপনাকে এরকম করে রাখতে হবে কম্পিউটার স্ক্রিনটা, যে আপনাকে যুক্ত হয় না, আপনার কিবোর্ডটা যেরকম এরকম রাখতে হয়, তাকে স্ক্রিন আর কিবোর্ড আর যেটা জিনিস আছে, হ্যাঁ, আপনার ফিঙ্গার্স, ওটা বেশি
মানে আপনাকে কম মুভমেন্ট করতে হবে। এখন ধরুন কিবোর্ডটা নিচে আছে, একটা কাগজ এখানে আছে, আপনার হ্যাঁ ল্যাপটপটা অন্য জায়গায় আছে, দেখছেন বারে। সো সাইকেল সমস্যা। তারপরে আরেকটা জিনিস আছে, দেখুন একটা ব্রড মানে থাম্ব রুল আছে যে আপনি 1 ঘন্টা অবধি বসবেন একটা টাইম, 1 ঘন্টার উপরে বেশি বসবেন না, 1 ঘন্টার উপরে দাঁড়াবেন না, 1 ঘন্টার পরে মানে পজিশন চেঞ্জ করা। তো পজিশন চেঞ্জ করা, হ্যাঁ যদি দাঁড়িয়ে আসেন বসে থাকবেন, যদি বসে আসেন দাঁড়াবেন, একটু পজিশন চেঞ্জ করবেন। তো সেই যে ঘন্টার পর ঘন্টা বসাটাই খারাপ। ওকে। তো আপনি যেটা স্পাইন যেটা বললেন, এই স্পাইনের যাদের সমস্যা হয় এগুলা কি এই স্পন্ডোলাইসিসটাও এটার সঙ্গে কি কানেক্টেড? স্পন্ডোলাইসিসটা হচ্ছে একটা ডিসক্রিপটিভ টার্ম, মানে একটা মানে আগে তো আমাদের ধরুন এমআরআই ছিল না, হ্যাঁ স্পাইনে কি হয় বোঝা যেত না, সিটি স্ক্যানও ছিল না। তো এখানে ডিসক্রিপটিভ টার্ম, সেটা কি হয় স্পাইনটাকে যখন মানে অটোপসি হয় কারো মানে তখন কি চেঞ্জ আছে সেটা দেখে বলা হতো। তো ওগুলি কয়েকটা হাড় বেড়ে যায়, ডিস্কের মধ্যে জলটা শুকিয়ে যায়, হ্যাঁ ওরকম। কিন্তু এখনের যে হচ্ছে এমআরআই আর যেটা সিটি স্ক্যান, সেটা দিয়ে আমরা এক্স্যাক্টলি ওই টাইমে কি হচ্ছে আপনার সেটা হ্যাঁ দেখা যায়। তো সেই হিসাবে আমরা এখন ডায়াগনোসিসটা আরো রিফাইন্ড হয়ে গেছে। আচ্ছা, আমরা বলতে পারি এই লেভেলের ডিস্কের প্রবলেম এই সাইডে হয়েছে, এই নার্ভে এফেক্ট করেছে, এইটা হয়েছে, এইদিকে হাড় বেড়েছে, এইদিকে এইটা হয়েছে। সো এখন অনেকটাই মানে আগে হচ্ছে স্পন্ডিলাইটিসটা হচ্ছে ব্রড টার্ম, এখন ন্যারো হয়ে আমরা বলতে পারি কিসের জন্য হয়েছে। ওকে। এখন মানে ডায়াগনোস করাটা ইজি হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে। তার জন্য তো এই সিটি স্ক্যান আর এমআরআই দুটার জন্য নোবেল প্রাইজ পেয়েছিল। ওকে। তো স্যার এই স্পাইনের সমস্যা হলে অনেক মানুষের আমি শুনি যে ওদের অপারেশনও করতে লাগে, এটা কি ঠিক? হ্যাঁ অপারেশন করতে হয়, কিন্তু দেখুন কোনো স্লিপ ডিস্কের ফার্স্ট অপারেশন হয় না। অপারেশন করার জন্য স্লিপ ডিস্কের কয়েকটা মানে ক্রাইটেরিয়া বা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে যদি স্লিপ ডিস্কটা খুব বড়, যেটার জন্য আপনার পায়ে কমজোরি হচ্ছে, প্রচুর ব্যথা হচ্ছে, যেটা নর্মালি কমছে না, যদি আপনার সে পেচ্ছাপ পায়খানার প্রবলেম হচ্ছে বা লিঙ্গর প্রবলেম হচ্ছে, দিস আর দ্য কজেস ওয়্যার ইউ হ্যাভ টু ডু সার্জারি। ওকে। হ্যাঁ, অ্যান্ড কোনো সময় হতে পারে আর্জেন্ট সার্জারি হতে পারে। তার উপরেও যদি একটা কারণ থাকে, যদি আপনি নর্মাল ট্রেডিশনাল ট্রিটমেন্ট করছেন, যেটা ওষুধ, ফিজিওথেরাপি বা কোনো সময় ইভেন স্পাইনাল ইঞ্জেকশনও দেওয়া হয়, সেটা করে আপনি কিছুটা দিন ঠিক হচ্ছেন, আবার খারাপ হয়ে যাচ্ছে, বা আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি, আপনার যেরকম ধরুন আপনার কাজ আছে, কাজকর্ম করতে পারছে না, তখনও যদিও আপনার কোনো পায়ে কমজোরি না থাকে, তখনও এটা ক্রাইটেরিয়া হয়। ওকে। হ্যাঁ, তো অনেক মানুষের এটা প্রশ্ন থাকে আর কি জেনারেলি, যে আমাদের যে হাড়ের যে লুব্রিকেন্ট যেটা, এটাকে ফিল করার জন্য কোনো ধরনের সুপার ফুড থাকে নাকি খাবার কিছু খেলে? দেখুন সুপার ফুড তো থাকে, কিন্তু যদি আপনি সুপার ফুডে খেয়ে থাকবেন তো কাজ দেবে না। আচ্ছা। সো মানে ব্যালেন্স ডায়েট হতে হবে, সবকিছু আপনার পরিমাণে, সবকিছু যেটা আপনি এসে হেলদি জিনিস আছে সব। তো এই হাড়ের জন্য, হাড্ডির জন্য কি ফুডটা সব থেকে ভালো আপনার মতে? দেখুন একটা হচ্ছে ভিটামিন ডি থাকার জিনিস, এটা তো আপনারা তো সেই ট্যাবলেটের ফর্মে আমরা ট্যাবলেটও পাওয়া যায়, এমনি আপনার সে দুধ, ক্রিম, হ্যাঁ তারপর দই, হ্যাঁ তারপর আপনার ডিমের মধ্যে পাওয়া যায়। একটা হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে ধরুন ক্যালসিয়াম রিচ জিনিস খাওয়া, কয়েকটা মানে গ্রিন লিফি ভেজিটেবল আছে, তারপরে দুধ খাওয়া, সেই মানে ক্যালসিয়াম রিচ যে ফুডগুলো, এইগুলা পনির বা ছানা খাওয়া, এইগুলা ভালো। তো সেটাও আবার ব্যালেন্স করতে হবে। আপনার যদি ধরুন ঘিটা বেশি করে খাবেন, তো একটা লেভেলের প্রবলেম করবে। তো সবকিছু একটা মেনটেন করে একটা ব্যালেন্স দেয়, সবকিছু পড়লে সেই সুপার ফুডটা সুপার হবে। বাহ, হ্যাঁ, নাহলে হবে না। তো দর্শক বিন্দু, মানে আজকের আলোচনাটা এতই মানে আরামদায়ক আলোচনা, কারণ হচ্ছে এই সমস্যাটা ঘরে ঘরে, আপনি যে ডিপার্টমেন্টে আপনি বিশাল, সেই ডিপার্টমেন্টে ঘরে ঘরে এখন পেশেন্ট, আমি যেটা দেখি। তো এখন আমরা আরো কিছু আমরা আলোচনা করি স্যার, এই যে স্কলিওসিস এবং এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, এটার ব্যাপারে একটু বলুন। ঠিক আছে, আমি প্রথম বলবো স্কলিওসিসের বিষয়। সেটা আমার মানে বুকের কাছের একটা জিনিস, মানে আমি খুব চেষ্টা করছি এই নর্থ ইস্টে সেটার অ্যাওয়ারনেস আনার জন্য, সেটা ট্রিটমেন্ট করার। আর আমি সেটার ট্রিটমেন্ট নর্থ ইস্টে আমি একাই মানে রেগুলার বেসিসে করে যাচ্ছি ট্রিটমেন্টটা। তো স্কলিওসিস হচ্ছে কি, যেটা আপনি শুনেছেন, যেটা
মহাভারতের কথা বলেছিল যে কুব্জ, কুবজি বুড়ি যেটা বলতো, তো তার রাজহাড়, রাজহাড়টা বেঁকা ছিল, তো কৃষ্ণ কি করলো ওটাকে ঠিক করার জন্য ওটাকে একটা লাত মারলো, দিয়ে পার জোর দিয়ে ওটা সোজা হয়ে গেছে। তো সেই মানে কুব্জ যেটা দুই প্রকারের আছে, মানে স্কোলিওসিস আর কাইফোসিস। স্কোলিওসিস মানে সাইড দিয়ে কার্ভ, আর কাইফোসিস মানে আগের দিকে ঝুঁকে যাওয়া, আর কোনো সময় দুইটা কম্বাইন্ড হয়ে থাকতে পারে। এইটা মানে অনেক সময় মানে যেটা কমন যেটা ভ্যারাইটি সেটাকে বলা হয় মানে অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস। সেটা দেখা যায় বেশিরভাগ ছোট মেয়েদের, 12 থেকে ধরেন 19 বছর। সেটা কোনো কারণ থাকে না, কিছুটা মানে জেনেটিক ফ্যামিলিতে থাকে, স্পাইনটা বেন্ড হয়ে থাকে। বেন্ড হতে থাকলে এখন সেই জিনিসটা একটা ছোট বাচ্চা মেয়ের জন্য খুব একটা মানে প্রবলেমেটিক, একটা তো দেখার জন্য খারাপ, প্লাস যদি বেশি বেড়ে যায় ইভেন তখন মানে একটু নার্ভের উপরে চাপ পড়তে পারে, প্যারালাইসিস হতে পারে, বা শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। তো সেটা আমি খুব চেষ্টা করছি, আর এইটাই মেইন কারণ। আর থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য এখানে শিলচরে, আমি সেইটাই হচ্ছে আমার মেইন হচ্ছে সেইটা সেই জন্য। তো কেউ যদি এরকম স্কোলিওসিস পেশেন্ট থাকে তার ট্রিটমেন্ট হয়, গুয়াহাটিতে হয় না? হ্যাঁ, গুয়াহাটিতে হয়, আমি করি রেগুলার বেসিসে। তো তার জন্য আমি এই মাধ্যম দিয়ে আপনাকে জানাচ্ছি, আপনি যদি কোনো পেশেন্টকে জানেন আমার কাছে পাঠান, আই এম দ্য পার্সন টু ডু ইট। তো বেসিক্যালি হচ্ছে কি আমরা কতগুলি এক্সরে করি, এমআরআই করি, দেখি ওটা একটা ডিগ্রি হয় কবজ অ্যাঙ্গেল। তো মোটামুটি যদি 40-এর উপর হয় জেনারেলি ওটা সার্জারি হয়, 40-এর নিচে থাকলে 30 থেকে 40, ওটার মধ্যে বেল্ট লাগানো হয়। আর যদি 20 এরকম থাকে তাহলে কিছু ট্রিটমেন্ট না, খালি এক্সারসাইজ। আচ্ছা, কিন্তু ওদেরকে দেখে থাকতে হবে, কেন কি যেই বাচ্চা আছে ধরুন 12 বছর ওরা মাসিক স্টার্ট হয়, তখন হচ্ছে বাচ্চার লেন্থটা গ্রো করে, তখন আপনাদেরকে দেখতে হয় যে হতে পারে সেই স্কোলিওসিসটা প্রথম ডিগ্রি মানে 15 হতে পারে, বা 6 মাসে হতে পারে ওটা 40 পৌঁছে যেতে পারে। তো সেটা দেখতে হবে, ওটা নেগলেক্ট করা জিনিস না। সেটা যেটা ইনিশিয়ালি বলা হবে খালি এক্সারসাইজ, ওটা সার্জারিতে টার্ন আপ হতে হবে। আর যদি ওটা নেগলেক্ট করে 2 বছর হতে পারে ওটা 120 ডিগ্রি পৌঁছে যাবে। তো এত ডিগ্রি পৌঁছে গেলে তখন সার্জিক্যাল মানে সেটা প্ল্যানটাও খুব মুশকিল হয়। তো স্কোলিওসিসের মানে বেসিক্যালি আমি একটাই জিনিস বলতে চাই যে খালি যে সার্জারি সেটা না, যে মানে কনজারভেটিভ ট্রিটমেন্টও হয়, ঠিক আছে। স্কোলিওসিস ইভেন অ্যাডাল্টসও পাওয়া যায়, ইভেন আপনার শিশুদেরও পাওয়া যায়, ইভেন আপনার মানে ফিমেলসের বেশি পাওয়া যায়, কিন্তু মেলসেও পাওয়া যায়। ইভেন কোনো সময় এটা অ্যাক্সিডেন্ট হয়ে হয়, ইভেন কোনো সময় এটা টিবি বা অন্য ইনফেকশনের পর হয়। তো এটা একটা জিনিস। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এরকম মানে খুব সুন্দর একটা জিনিস যেটা আমি আগেও জানতাম না, যে এই জিনিসগুলোর নাকি ট্রিটমেন্টও হয়। যেরকম কুব্জ হয়ে থাকা দর্শকবৃন্দ, খুব খারাপ লাগে দেখতে ওনাদেরকে, পিছনের হাড়টা মানে বিভিন্ন ধরনের বাঁকা হয়ে যায়। তো সেই জিনিসটার স্যার স্পেশাল ট্রিটমেন্ট করেন গুয়াহাটির অ্যাপোলো হাসপাতালে। তো ওনার সঙ্গে আপনারা সেটা কন্ট্যাক্ট করে নিতে পারেন। যদি আপনাদের আশেপাশে এরকম কোনো ব্যক্তি থাকে আপনারা নিশ্চয়ই ওনাকে পাঠিয়ে দেবেন। এখন আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি নিয়ে আমরা একটু আলোচনা করছি, বলুন এন্ডোস্কোপিক স্পাইন। হ্যাঁ, দেখুন এখন আগে যেটা স্পাইন সার্জারি ছিল ওটা হচ্ছে পুরো জিনিসটা খুলে করলে জিনিসটা হয় কি অনেক টিস্যু ড্যামেজ হয়, পেশেন্টের ব্যথা বেশি হয়। তো এখন হচ্ছে এন্ডোস্কোপিক স্পাইন বা মিনিমালি ইনভেসিভ, অর্থাৎ আমরা একটু কম চিরা দিয়ে খালি ছোট ছোট ফুটো করেই আমরা সার্জারিটা করি। আমি পিনহোল যেটাকে বলা হয়, পিনহোল, সেটা আমি মানে আমি করি, রেগুলারলি করি। একটা হচ্ছে ওটা ট্রান্সফরামিনাল এন্ডোস্কোপিক সার্জারি, একটা হচ্ছে ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেট, না ইউভিটা হলো ইউনিল্যাটারাল বাইপোর্টাল এন্ডোস্কোপি, আর একটা হচ্ছে মোনোপোর্টাল এন্ডোস্কোপি। তো আমি রিসেন্টলি চায়নার থেকে আসলাম, এটা কোর্স করে আসলাম ওখানে। তো ওখানে আমি আমি চাই যে পেশেন্টরা আমার সেই এক্সপিরিয়েন্সটা ইউজ করুক, নিজেরা উপকৃত হবে। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে এন্ডোস্কোপিক সার্জারি সবাইকে করা যায় না, সেটা ডিসিশন আমার উপরে থাকতে হবে। যে কোনো সময় যে এরকম সার্জারি আছে যেখানে উনি ওপেন করে ভালো হবে, আমি বলবো যে এটা ওপেন করলে বেশি ভালো হবে, উনি রেজাল্টটা সেটা ওপেনে বেশি ভালো পাবে। যেখানে যেটা এন্ডোস্কোপি করা যায় না সেটা যদি করতে যায় তখন অত ভালো রেজাল্ট হয় না, ঠিক আছে।
এটাই তো এন্ডোস্কোপিক সার্জারি যাদের এই রকম সমস্যা আছে ওনারা স্যারের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। স্যারের নাম্বারটা আমরা দিয়ে দেব। এখন হচ্ছে মেইন প্রশ্ন হচ্ছে যারা এরকম হাড়ের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আজকে আলোচনা করলাম এইগুলা জেনারেলি আগে আমরা জানতাম যে এইরকম সমস্যা হলে বাইরে যেতে লাগতো, বোম্বে, দিল্লি, ভেলোর বিভিন্ন জায়গাতে না। তো এখন কি আমাদের আসামে সেই ফ্যাসিলিটিগুলো বাইরের ফ্যাসিলিটিগুলো কি অ্যাভেলেবল সেটা? হ্যাঁ, এখন অ্যাজ এ হোল মানে এন্টায়ার নর্থ ইস্টে হেলথ কেয়ারটা অনেক বেড়েছে, অনেক বেটার হয়েছে। হ্যাঁ, এখন দেখুন আমাদের আপনারা দেখতে পারেন ইকোনমিক অ্যাক্টিভিটি, হ্যাঁ সেটাও বেড়েছে। আপনি শিলচরের ইকোনমিক অ্যাক্টিভিটি আগে 15 বছর 20 বছর এখন দেখুন তো শিলচরের মেডিকেল ক্যাপাসিটিটাও অনেক ইনক্রিজ হয়েছে আগের থেকে। এটা খুব ভালো কথা না, আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট দিস থিং হ্যাজ টেকেন প্লেস। তো এরকম আমাদের মানে যেটা মেইন যেটা সিটি নর্থ ইস্টের যেটা প্রাইম সিটি ওটা হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটিতে এখন অনেক ভালো ভালো ইকুইপমেন্ট এসে গেছে, অনেক রকমের ট্রিটমেন্ট পদ্ধতি এসে গেছে, অনেক বাইরে থেকে এক্সপার্টস এসছে, অনেক আপনার ভালো ভালো মানে আসামের লোকেই বাইরে গিয়ে ট্রেনিং নিয়ে বাইরের জায়গা থেকে ট্রেনিং নিয়েও এসে করছে। তো একটা ভালো ট্রিটমেন্ট আশা করা যায় গুয়াহাটিতে। তার মধ্যে আমাদের অ্যাপোলো হসপিটাল আছে বা নানান ধরনের হসপিটাল আছে, ইভেন সরকারি আছে, আপনার এইমস আছে, এসে আছে। তো ওরকম গুয়াহাটিটা এখন একটা মেডিকেল ট্যুরিজম হাব হয়ে আসছে। যেমন অর্থোপেডিক্সে আগে চলে যেত অনেক মানুষ পাটনাতে, তখন তো আমি ভাবি যে সেটা আপনাকে খালি ডাক্তারকে দোষ দিলে হবে না, পুরো জিনিসটা সোর্স অ্যান্ড মানে ইসের থেকে আপনার একটা ধরুন একটা যদি ভালো সার্জারি করতে হয় আপনার ভালো ইকুইপমেন্ট লাগবে, ভালো হসপিটাল লাগবে, যেই হসপিটালে রেগুলার ভলিউমে কেস হয় তার জন্য ইমপ্লান্ট লাগবে। এখন যারা মানে এখানে শিলচরে মানে সার্জারি হতো ইমপ্লান্টের খুব বড় প্রবলেম ছিল, আগে কমিউনিকেশনটা একদম ব্রোকেন ছিল। তো এত ইকুইপমেন্ট এত জিনিসগুলি রাখা মানে একটা ইনভেন্টরি, সেই জিনিস হতে পারে খুব একটা দাম হবে 5,000, 5,000 অনেকগুলো টাইপের মানে প্লেটের সাইজ থাকে, সেইটা রেখে হ্যাঁ সেইটা এখানে শিলচর একজন মানে মানে সেই ইমপ্লান্ট যারা ব্যবসায় করে সে রাখবে, কত করে রাখবে, কিরকম করে রাখবে, আর যখন যদি অপারেশন সেই সাইজটা পাওয়া না যায় তো একটা মানে কি বলে একটা ডিগ্রেডেড একটা অন্য একটা জিনিস দিয়ে করতে হবে। তো এইগুলো জিনিস এখন অনেক বেটার হয়েছে। তো এখন গুয়াহাটিতে সেই অনেক ট্রিটমেন্ট হচ্ছে। তো যেরকম আমরা অর্থোপেডিক্সে জয়েন্ট রিপ্লেসমেন্ট করছি, আমরা স্পাইন সার্জারি করছি, স্কোলিওসিস সার্জারি করছি, আমরা এন্ডোস্কোপিক সার্জারি করছি। সো আর এদিকে ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে, বাকি কিডনির ট্রিটমেন্ট হচ্ছে। ইভেন আমি এটা বলছি না যে মানে শিলচর হচ্ছে, শিলচরও অনেক কিছু ভালো হচ্ছে, কিন্তু অ্যাজ এ হোল মানে গুয়াহাটি হ্যাজ মানে ওই লেভেলে পৌঁছে গেছে যেটা আপনি বাইরে কোনো সিটিতে পাবেন। তো আপনি তো যেটা ট্রিটমেন্ট করেন সেটা তো অ্যাপোলোতেই করেন? হ্যাঁ, অ্যাপোলোতে করি। অ্যাপোলোতেই করেন। তো আপনাদের যদি কোনো ধরনের যদি হাড়ের যদি সমস্যা যদি থাকে তো স্যারের সঙ্গে আপনারা সেই কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা মোবাইল নাম্বারটা আমরা নিচে দিয়ে দেবো, দর্শক মোবাইল নাম্বারটা আমরা নিচে দিয়ে দেবো, সেই নিচে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো স্যারের সঙ্গে আজকে অনেকগুলা জিনিস নিয়ে আমরা কথা বললাম, স্পেশালি এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে। বিগত 10-15 বছর ধরে এইগুলো একটু বেড়েছে, যেটা আমি ঠিক বলবো না, আমি বলবো এখন পেশেন্ট অ্যাওয়ারনেস বেশি হয়েছে, পেশেন্ট আর মানে অসুস্থ হয়ে থাকতে চায় না। ঠিক আছে, আগে এরকম আমরা অনেক স্কোলিওসিস আগে কোনো ট্রিটমেন্ট মানে মানে ভাবতো কি ট্রিটমেন্টই হবে না, তো কেউ আসতো না, কারণ ট্রিটমেন্ট হয়। স্কোলিওসিস একটা মেজর সার্জারি, এটা খুব প্রচণ্ড কস্টলি হয়, কিন্তু আমরা অনেক কিছু সিস্টেম নিয়ে আমরা সেটা কমাতে চেষ্টা করি। তো সেটা সেই হিসাবে আমরা মানে অনেক সাকসেসফুল হয়েছি। কিন্তু আমার মনে হয় যে মানে বোধহয় অসুখ বেড়ে যায় না, রাদার দ্য ফোকাস দ্য মানে ডায়াগনোসিস এটা বেশি হয়েছে। হ্যাঁ, হতে পারে আজকের থেকে 50 বছর আগে থেকে সেই একটু বাড়তে পারে বিকজ অফ পলিউশন, এটা এখন পপুলেশনও সেই বেড়েছে। এখন আপনার যখন কোমর ব্যথা আপনি ইমিডিয়েটলি আপনি করলেন, আগে কি কোমর ব্যথা তো এটা কিছু হয় না, চলেই যায়। তো এখন আমরা সঠিক বলতে পারবো যদি আপনার কোমর ব্যথা বেশি হয়। আগে এরকম পাওয়া যেত ডিস্কের প্রবলেম, মানুষ মানে প্যারালাইসিস হয়ে হাঁটছে, মানে পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এখন সেটা অনেক কম। আপনার একটা এক্সাম্পল দিই আপনাকে, আপনি যে ছোট কাল ছিলেন আপনি দেখেছেন আগে যেটা বয়স্ক মহিলারা, হ্যাঁ বৃদ্ধ মহিলারা
ওদের থাকতো না দাঁত, ওরা সোজা চলতো না, একটা লাঠি নিয়ে চলতো, আর সামনের দিকে ঝুঁকে চলতো। এখন দেখা যায় না, এটা দেখা যায়। তো সব অসুখ বোধহয় বাড়ে না, কিছুটা অসুখ কমেছেও, কিন্তু ফোকাসটা ট্রিটমেন্টটা এটা হচ্ছে, আর ট্রিটমেন্টের সুযোগটাও বেড়েছে। ওকে ওকে ওকে। তো আজকে এই স্পেশাল আলোচনাতে আমরা অনেকগুলা রোগ সম্বন্ধে আমরা আলোচনা করেছি, তার প্রতিকারও আমরা জেনেছি, এবং যাদের অতিরিক্ত হয়েছে ওনাদেরকে ট্রিটমেন্টের জন্য কি করতে লাগবে স্যার সেটা বলে দিয়েছেন, এবং স্যার রেগুলার গুয়াহাটিতে অ্যাপোলো হাসপাতালে সেই চিকিৎসা করেন। স্পেশালি স্যারের যে একটা জিনিস যেটা স্কোলোসিস, সেটা নিয়ে তো আমিও খুবই খুশি হলাম যে এরকম জিনিসেরও ট্রিটমেন্ট হয় এখন আমাদের আসামে। যেটা আগে অনেক মানুষকে দেখতাম পিঠের হাড়টা এরকম উঁচু হয়ে থাকতো, এক সাইডে হাড় চলে যেত, এরকম দেখা যেত। তো সেইগুলা ট্রিটমেন্ট এখন সার্জারির মাধ্যমে গুয়াহাটিতেও হয়, এবং স্পেশালি স্যার করছেন এখন। এবং বিগত উনার 22-23 বছর 25 বছরের যে জার্নি, সেই জার্নিতে উনি 9,000টা, বিগত সেই 22 বছর 23 বছরের জার্নিতে উনি 9,000টা সার্জারি করেছেন দর্শকবৃন্দ। তো আপনারা স্যারের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। স্যার, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমার তরফের থেকে অনেক ধন্যবাদ। আপনারা ডেকেছেন আমাকে এখানে শিলচরে, আমাকে রেসপেক্টটা দিয়েছেন। আমি তো একটা আই এম জাস্ট এ ডক্টর, কিন্তু থ্যাংক ইউ। আমি যেটা ভাবি হচ্ছে শিলচর একটা এরকম জায়গা যেটা নর্থ ইস্টের একটা ইমার্জিং হাব। বোধ দেখুন, এখানের থেকে তো ভালো ভালো স্টুডেন্ট আগের থেকেই বেরোতো, অনেক ফরেন ইউনিভার্সিটিতে যায়, অনেক জায়গাতে যেত, এখান থেকে এখনো যায়। তো একটা হিউম্যান রিসোর্স পয়েন্টের থেকে খুব একটা ভালো জায়গা, কিন্তু সেই হিসাবে এখানে বিকজ অফ কমিউনিকেশন, ল্যাক অফ কমিউনিকেশন, সেই এখানে আসতে পারে না, কিছু জিনিস আসতে পারে না, কিছু জিনিস যেতে পারে বলে একটা ক্লোজ এনভায়রনমেন্ট, ইকোনমিটাও তো বৃদ্ধি পায় না। আমার মনে হয় এখন থিংস আর লুকিং আপ এন্ড ইট উইল লুক আপ ফার্দার। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। তো ভিডিওটা স্পেশাল, খুব ভালো কয়েকটা ইনফরমেশন আজকে আমরা পেলাম, আমি নিজেও পেলাম। তো আপনারা দয়া করে এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যাক, যাতে সবাই এই ইনফরমেশন শুনে ওনারা লাভ উঠাতে পারেন। যদি কোনো ধরনের রোগে এরকম ভুগছেন, তাহলে আমি নিচে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে ওনাদের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কী সমস্যা হয়েছে, কীভাবে ট্রিটমেন্ট করবেন, সব কিছু জানতে পারবেন। তো আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ টু শিলচর। থ্যাংক ইউ।